আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো তোমাদের এই অ্যাসাইনমেন্ট চলছে, গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্ট চলতেছে, আর তোমরা সবাই অ্যাসাইনমেন্ট লিখতেছো। আর বিশেষ করে ইংরেজির যে অ্যাসাইনমেন্টগুলো আছে, আমাদের স্কুলের নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো আছে, সেই অ্যাসাইনমেন্টগুলো আমি তোমাদের এর আগেও প্রথম অ্যাসাইনমেন্ট যেটা আছে, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর জন্য প্রথম অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন করে দিয়েছিলাম, এবং আমি বলেছিলাম যে আমি জাস্ট গিভিং ইউ এ ফরম্যাট অ্যান্ড ইউ উইল রাইট অফ ইউর ওন ওয়ে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাকে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি এবং তুমি তোমার নিজের মতো করে লিখবে। আর অ্যাসাইনমেন্ট নিয়ে যে একটা ভয় তোমাদের, যে অ্যাসাইনমেন্টটা খুব কঠিন আসতেছে, এটা পারবো না, এরকম কিন্তু না। হ্যাঁ, যদিও অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনগুলো সিলেকশন করা হচ্ছে বইয়ের, তোমাদের মেন বইয়ের যেই টপিকসগুলো, যে নাম্বারগুলো, যে পয়েন্টগুলো তোমরা ধরেছে, যদিও একটু ক্রিটিক্যাল স্টুডেন্টদের জন্য, তবুও আশা করি তোমরা আমার ক্লাসটা এনজয় করলে, ক্লাসটা উপভোগ করলে তোমার জন্য এটা মোটেও ক্রিটিক্যাল না, এটা একদম ইজি একটা ব্যাপার তোমার জন্য। তো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে তুমি দেখো, তোমার জন্য অ্যাসাইনমেন্টটা ইটস ভেরি ইজি টু লার্ন টু রাইট দ্য অ্যাসাইনমেন্ট। ওকে, তো আমরা আজকে যে তোমাদের অ্যাসাইনমেন্ট, ইংরেজির যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আছে, সেটা আমরা কি আসছে, কি লিখতে হবে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের মনে রাখতে হবে যে অ্যাসাইনমেন্টের আসলে এটা কোনো জটিল বা কঠিন কাজ না, এটা ইজি একটা ব্যাপার। সারা ছাদের ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা কোনো ব্যাপার না। এই অ্যাসাইনমেন্টটা তোমাদের শনিবার থেকে লিখতে হবে। আজকে বৃহস্পতিবার, আজকে তোমাদের এই অ্যাসাইনমেন্টের ক্লাসটা মোটামুটি এটার উপর আলোচনা করে দিচ্ছি। আশা করি শনিবার থেকে তোমরা এই অ্যাসাইনমেন্টটা লিখতে পারবে। এইবারের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আছে ইংরেজি নবম শ্রেণীর শিক্ষার্থীদের, ক্লাস 9 যে অ্যাসাইনমেন্টটা আছে, তোমার ইংরেজি প্রথম পত্রের উপরে, ইংরেজি মেন বইয়ের উপরে এই যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হয়েছে, এবং এইবারের যে অ্যাসাইনমেন্টটা আছে সেটা হলো তোমার ইউনিট 5 এর উপরে তোমার অ্যাসাইনমেন্ট। এখানে দেখতে পাচ্ছ নেচার এন্ড এনভায়রনমেন্ট। নেচার শব্দের অর্থ প্রকৃতি, এনভায়রনমেন্ট হলো পরিবেশ, প্রকৃতি এবং পরিবেশ। বুঝতে পারছো যে তোমাদের এই ইউনিটটা কি নিয়ে আলোচনা করা হবে? যে আমাদের চারপাশে যেটা আছে, আল্লাহ দেওয়া যেটা, সেটাই তো প্রকৃতি। আমাদের আশেপাশে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, গাছপালা, নদী নালা, ঘর বাড়ি, এগুলো হলো প্রকৃতি। দিস ইজ কল্ড নেচার। ইন আওয়ার সারাউন্ডিং হুইচ আর হোম, trees and field, people, these are the element of environment, and these are called environment. And these are called nature. Environment is the make a shape to us, that is called environment. মানে পরিবেশ, এই যে এই মানুষ, গৃহপালিত বস্তু, গৃহপালিত পশু প্রাণী, এবং তোমার আশেপাশের যে পরিবেশ, ঘরবাড়ি, এগুলো নিয়ে যে একটা, যে আমরা একটা শেপ দেখি, যে একটা গঠন দেখি, সেটাই হলো পরিবেশ। আর প্রকৃতি হলো যা আমাদের আশেপাশে যেটা আছে, সেটাই আমাদের প্রকৃতি। যেমন আমরা যখন শুধু বিলের দিকে তাকাই, যে এটা একটা প্রকৃতি, প্রকৃতিটা কত সুন্দর আছে। শীতকালের ঘন কুয়াশার সকাল, এই যে একটা প্রকৃতি। আবার তোমার গ্রীষ্মকালের যে রোদ, প্রকৃতির একটা রূপ থাকে, তখন একটা আমরা তুমি বিলের দিকে থাকো, তোমার মাঠের দিকে থাকো, একটা রূপ থাকে। আবার শীতকালে একটা রূপ থাকে। কদিন পরে শীত তো নামতে শুরু করছে, সবেমাত্র কদিন পরেই তোমরা যখন তোমাদের মাঠের দিকে থাকা, বা দেখবো হলুদ সর্ষে মাঠ ভরে গেছে। দিস ইজ এ নেচার। এটা ন্যাচারাল ছিল, ওইটা একটা ন্যাচারাল ছিল, ওইটা কি নেচার। আর পরিবেশ হলো কি, যে এই ন্যাচারের মধ্যে আবার থাকার জন্য যে আলাদা একটা জায়গা আছে, এই যে জায়গাতে আমি থাকি, সেখানে যে আশেপাশে যা কিছু আছে, সেটা হলো তোমার পরিবেশ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই ইউনিট 5 এর লিসন, ইউনিট 5 এর নিয়ে তোমাদের এবার অ্যাসাইনমেন্ট, ইউনিট 5 এর বিষয়বস্তু দেখি, সেটা জানো। এবার তোমার পাঠ যেটা শিরোনাম লাগবে অ্যাসাইনমেন্টে, যে ইউনিট 5 ইজ অন দ্য গ্রিড অফ মাইটি রিভার্স, অর্থ শক্তিশালী নদীর যে থাবা, এখানে হবে থাবা। দ্য গ্রিড অফ মাইটি রিভার্স মানে শক্তিশালী নদীর থাবা। এরপরটা হলো ম্যান ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। ইউনিট 5 এর লেসন যেটা আছে ম্যান ক্লাইমেট। দুইটা নিয়ে তোমার দুইটা
দুইটা কাজ দিয়েছে, দুইটাই ডি নাম্বারের দিয়েছে। তোমার দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের দুইটাই ডি নাম্বার আছে, দেখা যায় ইউনিট 1 এর গ্রিড অফ ফ্যাক্টর এসডব্লিউ করতে হবে সেকশন ডি। এখানে আছে তোমার একটা উইথ ক্লু। উইথ ক্লু মানে কি, তোমার সূত্র আছে। উইথ ক্লু শব্দের অর্থ কি, সূত্র সহ। উইথ ক্লু শব্দের অর্থ সূত্র সহ। এইখানে ডি নাম্বারে তোমার পেজ নাম্বার 58 তে, মেইন বইয়ের পেজ নাম্বার 58 তে দেওয়া আছে একটা উইথ ক্লু, যেটা মেহেরজান নিয়ে। মেহেরজানের ক্লাসটা আমি তোমাদের সাজেশন এর আগে দিয়েছিলাম, তোমরা আমার সেই ক্লাসটা দেখে নেবে। 16টা সাজেশন দিয়েছিলাম তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা এবং তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য 16টা সেই প্যাসেজের সাজেশন দিয়েছিলাম এবং সেই প্যাসেজগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করেছি। যেগুলো আলোচনা করা হয় নাই তার মধ্যে হয়তো এই মেহেরজান, আর যেগুলো আলোচনা করেছি, যেগুলো আলোচনা বাকি আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে মনে হয় যে আমার 8-9 থেকে 10টা প্যাসেজ তোমাদের আলোচনা করা হয়েছে। তার মধ্যে এই মেহেরজান একটা যদিও তোমাদের আলোচনা করে থাকি, তারপরে যদি অ্যাসাইনমেন্ট এটা আসছে তারপর আমি আরেকবার এই প্যাসেজটা আলোচনা করবো। এবং সর্বশেষ তোমাদের মেইন বইয়ের পেজ নাম্বার 58 তে দেখো, নতুন বই যাদের আছে তাদের পেজ নাম্বার 58 তে ডি নাম্বারের একটা এসডব্লিউ আছে। তো তোমরা এটা কিভাবে লিখবে, এইটা কিন্তু অ্যাসাইনমেন্টের কাজ হলো তোমাকে কোশ্চেন তুলতে হবে। তোমাকে এই 58 পেজের ডি নাম্বার শূন্যস্থানটা যেটা আছে, শূন্যস্থানটা তোমার টোটালি সুন্দর করে তুলতে হবে এবং পরে যে বক্সটা এটাও তুলতে হবে। তারপরে তুমি অ্যান্সার লিখতে হবে, অ্যান্সার নাম্বার ডি। এটা তো যেহেতু ডি এর অ্যান্সার, এই ডি এর অ্যান্সারটা তোমার লিখতে হবে। অ্যান্সারটা কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটা আমি বলে দেবো। আর তুমি কিন্তু অ্যাসাইনমেন্ট যখন করবে ডি নাম্বার এটা টোটালি মানে 58 পেজের তোমার ডি নাম্বারের এই যে তোমার উইথগুলো শূন্যস্থানটা আছে এটা টোটালি দেখে দেখে তুমি সুন্দর করে তুলবে। তারপর যে এখানে যে বক্সটা আছে সেটাও তুলবে। তারপরে তুমি অ্যান্সার লিখবে, অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার ডি বা অ্যান্সার ডি, শুধু অ্যান্সার ডি লিখে দিতে হবে। অ্যান্সার ডি লিখে তুমি 1 নম্বরে কি হবে অ্যান্সার, 2 নম্বরে কি হবে অ্যান্সার। আমি এটা যদিও আজকে লিখে দেওয়ার কথা না, তোমাদের লেখার কথা, তারপর তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি এবং অর্থ বলে দিচ্ছি যাতে তুমি এটা অ্যান্সারটা করতে পারো। তো আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের এই অ্যান্সারটা করার জন্য আমি তোমাদের সহযোগিতা করতেছি যাতে তুমি সহজে অ্যান্সারটা করতে পারো। আমি সর্বপ্রথম আমি প্যাসেজটা নিয়ে আলোচনা করি, তোমরা সবাই লেটস গো টু দ্য প্যাসেজ। তোমার ইউনিট 5 লেসন 1 দ্য গ্রিড অফ মাইটি রিভার। আমি তোমাদের বাংলায় একটু বলে দিচ্ছি। এখানে গল্পটা হলো যে তোমার মেহেরজান একজন মহিলা, সেই মহিলা তোমার অনেক কষ্টে জীবনযাপন করেছে। তোমরা জানো যে আমরা পদ্মা নদীর পাশে, আমরা পদ্মা নদী বর্তমানে কি পরিচিত আছে মেঘনা নদী, বিশেষ করে আমার বাড়ি মেঘনা নদীর কাছে এবং আমাদের বাড়ি এই পর্যন্ত 3বার নদীতে লেগেছে। তো তোমাদের মেসেজটা এই কারণে দিলাম যে মেহেরজান কিন্তু নদীতে লেগে বলছে যে আগুনে পড়লে মানুষের হয়তো জায়গাটা থেকে যায়, সব কিছু করে যায়, কিন্তু নদীতে বাঁধলে আর কিছু জায়গাটা থাকে। মেহেরজান সেই এরকম একজন মহিলা, সে নদী বাঁধাতে তার সহায় সম্পত্তি বাড়িঘর সব হারিয়েছে এবং হারানোর পর এটা কিন্তু আমাদের ওই যে নেচার ছিল, এটা কিন্তু নেচার আর এই প্রকৃতির, এটা কিন্তু প্রাকৃতিকভাবে, নদীটা তো প্রাকৃতিকভাবে এবং এই নেচার আমাদের যে ইউনিট 5 যে আমাদের আলোচনার বিষয়টা ছিল নেচার এবং এনভায়রনমেন্ট, সেখানে এই মেহেরজান তার, আমি বাংলায় বলে দিচ্ছি এই কারণে কারণ তোমরা বাংলায় বলতে পারে নিজে লিখতে পারবে। মেহেরজান সে তার এই এত সুন্দর একটা বাড়িঘর ছিল, তার সেই বাড়ি এবং তার গরু ছিল, হালের গরু ছিল এবং তার হাজবেন্ড ছিল এবং তার সন্তানরা ছিল। সুন্দরী তাদের একটা মোটামুটি নদীর পাশে ছিল, কিন্তু যখন তাদের বাড়ি ভেঙে যায় তখন কিন্তু সে একদম অসহায় হয়ে পড়ে। তখন সে কীভাবে তার জীবনযাপন করবে, এই যে তার জীবনযাপনটা কত কষ্ট হয়ে যায় এবং সে কত কষ্টে তার জীবনটা লিড করেছে সেই গল্পটা এখানে নিয়ে আসছে মেহেরজানের। এবং সে ওই যে বস্তি এলাকায় তার বসবাস করতে হয় এবং তার অনেক সংগ্রাম বেঁচে থাকার কোনো রকম তার জীবনযাপন করে। এই যে প্রকৃতির যে একটা থাবা, যে নদী, যার গ্রিড অফ মাইটি রিভার, শক্তিশালী নদীর যে থাবা, এই থাবায় যে মেহেরজানের যে সব কিছু হারিয়ে ফেলেছে সেই গল্পটা এখন পাবো। এবং এই গল্প থেকে তোমাদের জানানোর উদ্দেশ্য হলো এই ধরনের মানুষগুলো যারা এরকম অসহায়, তাদের নদী বেঁধে ঘর বাড়ি সব নিয়ে গেছে, আমরা যারা তোমরা যারা এবং আমরা যারা একটু স্বাবলম্বী আছি তাদেরকে এই নদীভাঙা মানুষগুলোকে সাহায্য করা কিন্তু আমাদের করা উচিত। এবং তাদের জীবনটা যে কত কষ্টের, কত দুঃখের, এই জীবনগুলো, সেই জিনিসগুলো কিন্তু এখানে আমাদের আলোচনা করা হয়েছে। তো আমি যতই তোমাদের কাছে নিয়ে আলোচনা করি, আমার মনে হয় যে তোমরা শুধু এখন অপেক্ষা করতেছি স্যার অ্যান্সারটা বলে তাড়াতাড়ি অ্যান্সারটা বলবেন, আমি লিখবো
বাস অ্যাসাইনমেন্ট করে দেবো। তুমি আসলে প্যাসেজটা না পড়ে তোমার এক্সাম দিতে কোনো লাভ নেই। আগে তোমার ইউ হ্যাভ টু রিড দ্য হোল প্যাসেজ কনসিস্টেন্টলি এবং মিনিং সহ উইথ মিনিং, উইদাউট নোয়িং দ্য প্যাসেজ ইউ নিড নট। তো আমি তোমাকে অ্যান্সার করে দিলাম আর তুমি সেটা দেখে দেখে অ্যাসাইনমেন্ট করে দিলাম। দিস ইজ নট দ্য অবজেক্ট অফ অ্যাসাইনমেন্ট। এটা কিন্তু অ্যাসাইনমেন্টের অবজেক্ট না, অ্যাসাইনমেন্টের লক্ষ্য এটা না। অ্যাসাইনমেন্টের লক্ষ্য হলো তোমাকে ইউনিট এই 5 লেসন 1 এর তুমি প্যাসেজটা পড়ো, তারপরে তোমার মতো করে তুমি অ্যান্সারটা করো। এটাই হলো আমাদের এই গভর্নমেন্ট এবং আমাদের এবং স্কুলের লক্ষ্য হলো যে তুমি যেহেতু করোনা ভাইরাসের কারণে তুমি আসতে পারতেছো না, আমাদের সামনে প্র্যাকটিক্যালি দেখতে পারতেছো না, তুমি এই প্যাসেজটা আমাদের এই ক্লাসগুলো দেখে তুমি প্যাসেজটা ভালোভাবে পড়ো, বুঝো এবং তুমি নিজের মতো করে দেখো। এইটাই হলো অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য। আর এই কারণে তোমাদের সহযোগিতা করার জন্য আমাদের এই ক্লাস। তো চলো আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লেটস গো টু স্টার্ট দ্য টেক্সট বুক ইউনিট 5 লেসন 1 দ্য গ্রিড অফ মাইটি রিভার্স। অর্থাৎ কি শক্তিশালী নদী থাবা। শক্তিশালী নদী থাবা দিয়ে কি করেছে এখন আমরা সেটা আলোচনা করব। এবং সেখানে তোমাদের পেজ নাম্বার 56 দেখো, তোমাদের মেইন বইয়ের পেজ নাম্বার 56 এ দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স আছে। এইখানে তুমি একটু ধরো আমার সাথে, আমি একটু পরে অর্থ করে দিচ্ছি, তারপরে আমরা তোমাদের সলিউশন ওয়েট করবো। সলিউশন অবশ্যই দিব ইনশাআল্লাহ, এবং তোমাদের সলিউশনটা আশা করি তোমাদের মন মতো হবে। এবং আমি সলিউশন দিলেও তুমি কিন্তু এই সলিউশনটা দেখে বলবো তুমি অবশ্যই করো না। আশা করি তুমি এটা আগে একবার হয়তো দেখতে পারো, কিন্তু যখন তুমি অ্যাসাইনমেন্ট করবে তুমি আবার নিজে নিজে আলাদা পরীক্ষা দিবে যে আমি কত তুমি নিজে পারতেছি না। নিজে করার পরে যখন মিলাবা আমার অ্যান্সারের সাথে মিলাবা যে তোমার কয়টা হলো তাহলে তোমার একটা জাজ করতে পারবো। এবং এটা তুমি রাফ করার পরে তুমি অ্যাসাইনমেন্টটা ফাইনাল করতে পারবে। বুঝে গেছে? তো দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, আমি বলছি যে শক্তিশালী নদীর থাবা, এটা তোমাদের পেজ নাম্বার 56 আমাদের মেন বইয়ে। এখানে এই রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যানসার দ্য কোশ্চেন, মূল বইটা পড়ো এবং প্রশ্নগুলো, এখানে কিন্তু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দাও। তোমাদের গত অ্যাসাইনমেন্টে কিন্তু কোশ্চেন আনসার ছিল, এবার কিন্তু না, এবার হলো উইথ গুলো শূন্যস্থান, যেটা তোমাদের ইংরেজি মেন বইয়ে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে আসে না, কিন্তু সেকেন্ড পেপারে উইথগুলো একটা থাকে কোশ্চেন নাম্বার 1, কিন্তু ফার্স্ট পেপারে আসে না, যদিও তারপরে এটা তোমাদের উইথগুলো করতে দিচ্ছি, যেটা তোমার সেকেন্ড পেপারে কাজে আসে। আচ্ছা, আমরা একটু প্যাসেজটা পড়ি। মেহেরজান লিভস ইন এ স্লাম অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন অ্যামং মেন। মানে মেহেরজান লিভস ইন এ স্লাম মানে সে একটা বস্তিতে বসবাস করে, অন দ্য সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরে প্রোটেকশন অ্যাপার্টমেন্ট, যেখানে প্রতিরক্ষা তীরে, মানে প্রতিরক্ষা তীরের যে স্লাম আছে, প্রোটেকশন মানে প্রতিরক্ষা, অ্যাপার্টমেন্ট মানে তীর, তাহলে প্রতিরক্ষা তীরের যে সিরাজগঞ্জ শহরের যে প্রতিরক্ষা তীর আছে সেখানে একটা বস্তিতে মেহেরজান বসবাস করে। হার পলিথিন লুফটেড শেল্টার লুকস লাইক এ কেজ, তার যে পলিথিন দিয়ে পলিথিনের ছাদের যেখানে একটা ছবিও আছে, দেখো মেহেরজানের মাঝখানে বসা আছে এবং মেহেরজানের একটা ছবি দেওয়া আছে তোমার যে পলিথিন লুক শেল্টার লুকস লাইক এ কেজ। সে পলিথিন দিয়ে একটা তোমার তুমি ভাবতে পারো তোমার বাড়িটা পলিথিন দিয়ে একটা বাড়ি এক জায়গায় থাকতেছো, এটা আসলে খুবই ট্রাজিক, ব্যাপারটা খুবই ট্রাজিক। আচ্ছা, হার পলিথিন লুফটেড শেল্টার লুকস লাইক এ কেজ, তার পলিথিন রূপে যে শেল্টারটা আছে সেটা একটা খাঁচার মতো। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দ্যান হার এজ, সে তার বয়স 45-এর মতো এবং তাকে আরো, তার বয়স হচ্ছে তাকে আরো, বাট লুকস মোর দ্যান হার এজ, এবং তার বয়স যা আছে তার চেয়ে বেশি আরো কি দেখাচ্ছে, তোমার বয়স্ক মনে হচ্ছে তাকে, তাকে আরো বেশি বয়স্ক, তার বয়স যা, যেমন আমার বয়স এখন তোমার 40-40 কাছাকাছি, 35 ক্রস করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থই রেখেছে পর্যন্ত তোমাদের দোয়ায়। এখন আমি 35 ক্রস করছি, অনেকেই আমাকে বলে যে স্যার আপনাকে এত বেশি বয়স মনে হয় না। এটা আমার আল্লাহর একটা আশীর্বাদ, আল্লাহ একটা ব্লেসিং দিয়েছে আমাকে, কিন্তু সেটা এরকম। আবার কিছু মানুষ আছে যেমন মেহেরজানের বয়স কম, কিন্তু সে তার চিন্তায়, তোমার কষ্টে এবং দুঃখে এবং ট্রাজিক জীবনে সে মরে গিয়ে তার বয়সটা আরো বেশি মনে হচ্ছে, যদিও সে বয়স এটাই বলা হচ্ছে 45 but looks more than others. In front of her shelter, she is trying to make fire to cook the day's only meal. In front of her shelter, তার আশ্রয়স্থলের সামনে, she is trying to make fire, আগুন জ্বালানোর চেষ্টা করে, to cook the day's only meal, তার দিনের খাবার তৈরি করার জন্য সে আগুন জ্বালানোর চেষ্টা করতেছে। Her weak hands tremble as she adds some fallen leaves and a straw to the fire. কত ট্রাজিক, মানে তার
উইক হ্যান্ডস, তার দুর্বল হাতটা কাঁপতেছে, ট্রাম্বল মানে কাঁপতেছে। তুমি কল্পনা করতে পারো একজন মানুষ তার বাড়িঘর ভেঙে নিয়ে গেছে, এখন সে একটা বস্তির মধ্যে সে পলিথিন রূপে একটা ছাদের নিচে সে বসে আছে এবং সে দিনের খাবার তৈরি করার জন্য সে যে আগুন জ্বালাবে সেখানে তার হাতটা কাঁপতেছে। হোয়াট এ ট্র্যাজিক সিন ইট ইজ। তুমি একটু কল্পনা করো যে এরকম একজন মানুষ তার নদীতে সব বাড়িঘর নিয়ে গেছে, কত কষ্টে সে খাবার সে রান্না করতেছে, পলিথিন দিয়ে একটা বাড়ি তৈরি করছে এবং সে রান্না করতেছে এবং সে এত দুর্বল হয়ে গেছে তার হাত কাঁপতেছে। এটা দিস ওয়াজ দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ। এইটা এই সিচুয়েশনটা বাংলাদেশের তো আরও আগে ছিল। আলহামদুলিল্লাহ বর্তমান গভর্নমেন্ট এবং আমাদের পরিশ্রম সরকারের ঐকান্তিক প্রচেষ্টার কারণে বাংলাদেশের কন্ডিশন এখন সেই অবস্থা থেকে আল্লাহর রহমতে একটু চেঞ্জ হয়েছে। আমাদের এখন অত অসহায়তা নাই, যদিও থেকে থাকে আমাদের শহর মানুষগুলো তাদেরকে সাহায্য করতেছে। যাই হোক, আমরা কি বলতেছিলাম, সাম ফলেন, আচ্ছা কি বলবো, তার হাতটা কাঁপতেছে। সাম ফলেন লিভস, আচ্ছা হাত উইক হ্যান্ডস অ্যাজ শি অ্যাডস সাম ফলেন লিভস অ্যান্ড অ্যাস্ট্রো টু দ্য ফায়ার। কিছু মানে ফলের মানে কি ফালানো কিছু পাতা অ্যান্ড অ্যাস্ট্রো এবং খড়কুটা টু দ্য ফায়ার, সেগুলো সে কাঁপতেছে। দ্য হুইসপারিং ওয়াইল ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার স্টাডি। হুইসপারিং, হুইসপারিং মানে কি শোষ করা, ওয়াইল শোষ করা বাতাস ফ্রম দ্য রিভার থেকে যমুনা মেক্স দ্য ফায়ার স্টাডি। অস্থিতিশীল বলছে, সে যে আগুন লাগাবে, যমুনার যে এই যে শোষ করা বাতাস সেটাও তাকে অস্থিতিশীল, আগুন লাগাতে পারতেছে না, সে তাকে অস্থিতিশীল করে দিচ্ছে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহের চার্ম অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। দ্য ড্যান্সিং ফ্লেমস, তার যে এই ড্যান্সিং ফ্লেমস মানে শিখা, তার এই নাচানো শিখা, যে নাচা মানে শিখাটা জলে আবার ওঠে, যে শিখা নাগরে শিখা, রিমাইন্ড মেহের চার্ম অফ দ্য টার্মোইল অফ লাইফ। এই যে তোমার যে শিখা লাগাইতে গিয়ে কখনো সে বাতাসে এসে ডুবে যাচ্ছে আবার উঠে যাচ্ছে, এটাকে তো ড্যান্সিং বলা হয়েছে। তার ড্যান্সিং যে তোমার শিখাটা মানে আগুনের শিখাটা ডুবে যাচ্ছে আবার আসতেছে, এটা তার জীবনের যে ধ্বংস, তার জীবনের যে মানে টার্মোইল অফ লাইফ, তার জীবনের যে টার্মোইল মানে কি অভিশাপ বা জীবনের যে একটা মানে কি বলে দীর্ঘশ্বাস বা ধ্বংস, এইগুলো তার জীবনের এই মানে একটা দুঃসহ স্মৃতির কথা তার মনে করে গেছে। টার্মোইল অফ লাইফ, তার জীবনের দুঃসহ স্মৃতির কথা মনে করে গেছে। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং এ ফ্যামিলি। বেশি দিন আগের করা নয়, মেহেরজানের সব কিছু ছিল, একটা পরিবার ছিল, এক কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল ছিল, একটা চাষাবাদ জমি ছিল এবং গবাদি পশু ছিল। এটা খুব বেশি দিন আগে। দ্য ইরোশন অফ যমুনা গ্রাজুয়ালি কনজিউম অল হার ল্যান্ড অ্যান্ড প্রপার্টি। তার যে যমুনার যে ভাঙন স্বভাবত তার সব ধরনের সম্পত্তি নিয়ে গিয়েছিল। ইট ফাইনালি claimed her only shelter during the last monsoon. It finally claimed her only shelter. এটা অবশেষে claimed her only shelter, তার শুধুমাত্র আশ্রয়টাকে কি করেছিল, শেষ করেছিল during the last monsoon। মানে তার গত মৌসুমে তার যে সর্বশেষ it finally claimed her only shelter during the last monsoon। মানে তার এই নদী তার সব প্রপার্টি নিয়ে গেছে, সর্বশেষ তার যে জায়গাটা ছিল সেটাও সে নিয়ে গেছে গত মৌসুমে। It took the river only a day to devour Meher's house. It took the river only a day. একটি দিনও দেয় না নদীটা, একটি দেয় না to devour Meher's house, তার devour কি তার বাড়িটা নিরাপদ করার জন্য। Trees and vegetables garden and bamboo bush এবং তার শাকসবজি বাগান এবং বাঁশের জার এগুলো সে নিরাপদ করার জন্য, ডেভেলপ মানে রক্ষা করার জন্য বা সরিয়ে নেওয়ার জন্য তার একদিন সময় দেয়। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস। আচ্ছা, ওভার দ্য ইয়ার্স বছর ব্যাপী শি লস্ট হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডকে সে হারিয়েছে, আর ফ্যামিলি তার পরিবারকে টু ডিজিজ রোগে, অ্যান্ড দ্যাট ক্রুয়েল হাঙ্গার অফ পভার্টি এবং দরিদ্রতা থাবায় ব্রড টু দ্য ফ্যামিলি, তার পরিবারের দরিদ্রতা থাবায় তার হাজব্যান্ড হারিয়েছে, তার এই সম্পত্তি হারিয়েছে। মানে নদীর মধ্যে তার কোনো সময় দেয় না, যে মুহূর্তের মধ্যে সব কিছু ভেঙে গেছে সেগুলো সরানোর সময় পায় না। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। কত দূরে এখন তার সব কিছু হারিয়ে গেছে, এখন সে শুধুমাত্র একজনই সে জীবিত আছে, সে এই কষ্ট এবং দুঃখ নিয়ে বেঁচে আছে। হারানো এবং দুঃখ, পেইন অফ কষ্ট, লস অফ হারানো। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। তার মানে কি এই তোমার লোভী
বলে মানে বয়ার্ত যমুনা বা নবী বলো বা হিংস্র বলতে বলো, এখানে ব্রিটিশ শব্দটা হিংস্র দিলে বলা হিংস্র যমুনা হ্যাজ শেটার্ড মানে ধ্বংস করে দিয়েছে হার ড্রিমস এন্ড তার সুখ এবং স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। শেটার্ড মানে স্থগিত করে সেটা ধ্বংস করেছে। There are thousands other waiting to share the same fate like Meherjan. There are thousands other হাজার হাজার অন্যরা ছিল ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। এরকম হাজার হাজার মানুষ আছে অপেক্ষা করতেছে ভাগ করার জন্য দ্য সেম ফেট লাইক মেহেরজান। এরকম মেহেরজানের মতো এরকম কষ্ট ভোগ করার জন্য আরো হাজার হাজার মেহেরজানের মতো মানে আরো এরকম যাদের বাড়ি ভাঙবে তারা একই অবস্থা চলে যাবে। বাংলাদেশ যে ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশে নদীর বাংলাদেশ দেখস some of whose banks overflow or erode during monsoon, যারা কি হলো বাংলাদেশের ল্যান্ড অফ রিভার সাম অফ হোজ কিছু যারা আছে ব্যাংকস মানে কি হুজ ব্যাংকস ওভারফ্লো যারা যারা যাদের তীরগুলা তোমার যাদের মানে ওভারফ্লো মানে তীরের আছে যারা ওভারফ্লো ইউরোপ ডিউরিং মনসুন এবং মৌসুমের সময় যারা নদীর কাছাকাছি যাদের থাকে সাম হুজ ব্যাংকস ওভারফ্লো যারা নদীর কাছাকাছি মানে তীর 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 যাদের ওভারফ্লো মানে কি যেটা তোমার অতিক্রম করে ইউরোপ ডিউরিং মনসুন এবং যারা ভাঙে মৌসুমের সময় যাদের বাড়িগুলো এরকম আছে। ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস। ভাঙন হলো একটা কঠিন বাস্তবতা, হ্যাঁ, লোকজনদের জন্য যারা নদীর তীরে বসবাস করে। ডিউরিং দিস মনসুন মেনি মোর ভিলেজার্স আর থ্রেটেন দ্য মাইটি রিভার্স অফ লাইক যমুনা। এই মৌসুমে অনেক গ্রামবাসী আছে যারা হুমকির সম্মুখীন করে থ্রেটেন মানে কি হুমকির সময় রিভার লাইক যমুনার মতো যারা এরকম পদ্মা আছে মেঘনা আছে তারা এরকম হুমকি রয়েছে পদ্মা একটা মেঘনা এই মেঘনা লেখা আছে পদ্মা মেঘনার মধ্যে যে নদীর কাছাকাছি তারা একটা হুমকির সম্মুখীন করে। ইট ইজ স্টিল দ্যাট রিভার এরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। এটা ধারণা করা যায় প্রতি বছর কমপক্ষে 1 লাখ মানুষকে গৃহহীন করে নদী ভাঙা। তবে নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। তোমার কিন্তু আগের গান যে নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আমরা অনেকে আমাদের অনেক কিছু আছে এই জন্য অনেক সময় নিজেকে অনেক মানে হ্যাপি বা নিজেকে অনেক অনেক হিংসা অনেক বৃত্তশালী অনেক ভাব নিয়ে থাকে যে আমার অনেক কিছু আছে, আমার তো এই আয়গুলো আমি করবো এগুলো আমার এত কিছু আছে। এই ভাব নেওয়াটা আমাদের একদমই উচিত না। যদি আমিও নিয়ে থাকি সেটাও বলবো সেটাও অন্যায়, আর তুমি নিয়ে থাকি সেটাও অন্যায়। কারণ আজ তুমি অনেক উপরে আছো, কাল তুমি অনেক নিচে যেতে পারো। আজকে তোমার অনেক কিছু আছে, কাল তুমি নাও থাকতে পারো। দিস ইজ দ্য রিয়েলিটি। হ্যাঁ, নদী এবার করে ওপারে নদী এবার ভাঙতেছে আর ওপার করতেছে, কিন্তু আবার ওপারের এবারের মানুষগুলা যারা ভাঙতেছে তারা আবার ওপার গিয়ে তারা জমিটা নিতেছে। এইটাই নদীর খেলা, এরকম মানুষের জীবনটা এমন। ঠিক আছে, ইনফ্যাক্ট রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট। মূলত নদী ভাঙন একটা প্রধান কজ, মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা এই জলবায়ু পরিবর্তনের কারণে হয়। আমরা কিন্তু পরবর্তী লেসনে ক্লাইমেট চেঞ্জ পাবো। নদী ভাঙন কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে হয়। ইফ উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা যত মানে উপযুক্ত বা ফলপ্রসূ প্রম্পট অ্যাকশন মানে ফলপ্রসূ কাজ টু অ্যাডাপ্ট ক্লাইমেট চেঞ্জ এই জলবায়ু পরিবর্তনের জন্য নিতে না পারি, দেয়ার উইল বি থাউজেন্ডস মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস ভিলেজেস, মানে হাজার হাজার মেহেরজানের সৃষ্টি হবে আমাদের গ্রাম এবং শহরে প্রতি বছর। তার মানে এটার থেকে বোধ করা হলো কি আমাদের ক্লাইমেট চেঞ্জ, যেটা তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টে আছে ক্লাইমেট চেঞ্জের উপরে তোমার একটা রিপোর্ট আছে পত্রিকা পরিবেশনের জন্য, সেটাও আমি বলে দিচ্ছি। তো সেই ক্লাইমেট চেঞ্জের সেই রিপোর্টটা কীভাবে লিখে সেটা বলবো। কিন্তু এই মানে বলা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ থেকে আমরা বাঁচতে পারি, আমাদের অতিরিক্ত বেশি বেশি বনাঞ্চল করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে অক্সিজেনের পরিমাণ যদি বেড়ে যায় এবং বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এবং মানুষের তোমার খবর নিতে হবে, মানুষের গাছ লাগানোর বৃক্ষ নিধন বা বৃক্ষরোপণের জন্য উৎসাহিত করে তুলতে হবে। তাহলে হয়তো আমরা ক্লাইমেট চেঞ্জ থেকে রক্ষা করতে পারবো। সো আমার প্রিয় স্টুডেন্ট, আমরা এখন কিন্তু এই প্যাসেজটা করে ফেলাম এবং একটা আইডিয়া পেলাম। এবার আমরা যেইটা তোমাদের অ্যাসাইনমেন্ট টাস্ক সেটা অ্যান্সারটা বলে দেবো এবং তোমার
সেটা বলবো। এখন সেটা দেখো তোমাদের পেজ নাম্বার আমি নাম্বার 1 দিয়ে বলবো, লিখে অ্যান্সারটা লিখে দিব এবং অর্থটা বলে দিচ্ছি। এবার দেখো 50 তোমার মেহেরজান যে টাইপিক্যাল দেখো 58 পেজে, তাহলে এখানে ওই যে বুথগুলোতে আছে শূন্যস্থান কি হবে, তাহলে মেহেরজান ইজ এ এরকম, মেহেরজান ইজ এ টিপিক্যাল এক্সাম্পল ওমেন হু লিভস ইন ইসলাম। তাহলে এক নম্বর কি আমরা এক্সাম্পল দিতে পারি, দেখো শূন্যস্থান আছে এক্সাম্পল, তাহলে এক নম্বর এক্সাম্পল মেহেরজান তোমরা দেখো যদি অন্য আনসার হয় সেটা তোমরা একবার মিলে নিও, আমার মনে হচ্ছে যেটা হয়েছে সেটা আমি দিতেছি। মেহেরজান ইজ এ টাইপিক্যাল এক্সাম্পল ওমেন হু লিভস ইন ইসলাম। তাহলে মেহেরজান হলো একটি বিশেষ উদাহরণ কিন্তু মহিলা যে মানে তোমার ইয়েতে বস্তিতে বসবাস করে। শি লস্ট হার শেল্টার এন্ড প্রপার্টিজ ডিউ টু দ্য ইরোশন অফ রিভার যমুনা। এখানে দুই নম্বর হবে ডিউ টু, দুই নম্বর হবে কি ডিউ টু, তাহলে কি হবে তাহলে শি আমি অর্থ বলছি শি লস্ট হার শেল্টার এন্ড প্রপার্টিজ ডিউ টু দ্য ইরোশন অফ রিভার্স অফ যমুনা। সে তার আশ্রয় এবং সম্পত্তি হারিয়ে ফেলেছে যমুনা নদীর ভাঙনে, বুঝেছো? দুই নম্বর হবে ডিউ টু, ডিউ টু কারণে, আর একটা বলে উদাহরণ। তারপরে এটা কিন্তু তোমার প্রশ্ন নাম্বার 1 এ এরকম 10টা শূন্যস্থান থাকে ইংলিশ সেকেন্ড পেপারে, সেখানে তোমার এরকম উপরে ক্লু থাকে, ক্লু থেকে তোমার লিখতে হবে। এটা অ্যাসাইনমেন্ট যারা দিয়েছে তারা অবশ্যই চিন্তা ভাবনা করবে যেটা তোমার অবশ্যই উপকার হবে। এটাও থাকতে পারে তোমার পরীক্ষা মনে করে এটা দিয়েছে তখন তুমি এটা যদি তুমি প্র্যাকটিস করে দিতে পারবা। শি লস্ট হার ফ্যামিলি, সে তার পরিবারকে হারিয়েছে। আর হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ, her husband had died of disease caused by poverty and shortage of blood. 3 number হলো shortage of blood, shortage of blood। আর মানে কি তার she also কি হলো তাহলে her husband died of disease caused by poverty and shortage, তার হাজবেন্ড মারা গেছে রোগে and by poverty died of disease মানে রোগে মারা গেছে caused by poverty and shortage of কি হলো shortage of এখানে food, shortage of food মানে খাদ্যের অভাবে এবং দরিদ্রতার কারণে তার হাজবেন্ড মারা গেছে এবং রোগে আক্রান্ত হয়ে। নাও শি ইজ অনলি এ হোমলেস, নাও শি এখন সে অসহায়। হোমলেস মানে কি অসহায়, চার নম্বর হবে হোমলেস, চার নম্বর হোমলেস। নাও শি ইজ হোমলেস। মেহেরজান এখন সে অসহায়। মেহেরজান there are many people who have become the victims. Meherjan like Meherjan there are many people who have become the victims of river erosion. মেহেরজান মতো এরকম অনেক লোক আছে যারা এই নদী ভাঙার শিকার, who have the victims। 5 নম্বর হবে victims, বলতে victims অ্যান্সার করে তোমাদের বইও দেওয়া আছে, আমি জাস্ট ক্লিয়ার দিচ্ছি। তাহলে মেহেরজান মতো এরকম অনেক মেহেরজান there are many people who have the victims of river, অনেক লোক আছে যারা এই মেহেরজান মতো নদী ভাঙনের শিকার। 5টা লিখেছো তোমরা, প্রথমটা এক্সাম্পল, দ্বিতীয়টা ডিউ টু, তারপর শর্টেজ অফ ফুড, তারপরে হোমলেস, তারপরে ভিকটিমস। তারপর 6 নাম্বার 6 দেখো, নাম্বার 6 হলো তোমার river erosion is still posing threats to the lives of properties of thousands of people। মানে নদী ভাঙন এখনো মানে হুমকি স্বরূপ রয়েছে হাজার মানুষ যারা তাদের সম্পত্তি এবং জীবন হারানোর ক্ষেত্রে হুমকি স্বরূপ হাজার মানুষ যারা নদীর কাছে বসবাস করে। তাহলে এখানে হবে কি তোমার থ্রেটস, থ্রেটস threats। 7 নম্বরে হবে threats, 7 নম্বরে due to the lives of people living close to the rivers are the most likely victims of river erosion। people living close to the rivers,
যেই লোকগুলা নদীর কাছাকাছি বাস করে আর মোস্টলি লাইকলি ভিকটিমস তারাই হলো নদী ভাঙনের শিকার। যারা নদীর কাছাকাছি বসবাস করে তারাই হলো কি নদী ভাঙনের শিকার। ক্লোজ টু আর নাম্বার people who are living close to the rivers are the most likely victims of erosion. Each year about 1 lakh people, around 1 lakh. Each year about 1 lakh people. Each year about 1 lakh people become homeless due to river erosion. প্রতি বছর কমপক্ষে 1000 লোক মানে কি অসহায় হয়ে যাচ্ছে নদীর কারণে ইন বাংলাদেশে। Merjan's life is just one slum dwellers of how climate change affects the lives of thousands of people. তাহলে মেহেরজান লাইফ জাস্ট ওয়ান্স মানে মেহেরজানের জীবন হলো একটা বস্তিবাসীর মতো যারা এই নদী ভাঙনের হাজার মানুষ যারা নদী ভাঙনে প্রভাবিত হয়েছে এরকম বস্তিবাসীর মতো মেহেরজানের জীবনটা হাজার মানুষ যারা নদী ভাঙনের কারণে প্রভাবিত হয়েছে এই মেহেরজানের জীবনটা ঠিক এরকম একটা বস্তিবাসীর মতো। তাহলে 9 নম্বর आंसर হবে কি তোমার 9 নম্বর আছে স্লাম ডুয়েলার অর্থ কি বস্তিবাসী ডুয়েলার আর 10 নম্বরটা হলো এফেক্টস এর প্রভাব। সো আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের অ্যাসাইনমেন্ট যে 1 অ্যাসাইনমেন্ট সেকেন্ড অ্যাসাইনমেন্টের প্রথম যেটা এটা টাইটেলটা তোমরা এভাবে লিখবা ইউনিট 5 লেসন 1 দ্য ডেটা আর এটার অ্যান্সার সবটা আমি লিখে দিলাম এবং অর্থটা বলে দিলাম। তোমাদের সুবিধার্থে আমি অর্থটা আরেকবার বলবো যাতে তোমরা খুব সুন্দরভাবে এটা জিনিসটা নিতে পারো যে তুমি নিজে আবার আমি তোমাদের আবারও বলছি আমি কিন্তু সলিউশন করে দিচ্ছি এইভাবে তুমি সলিউশন দেখে দেখে লিখবা। তুমি নিজে আগে পড়ো আমার অ্যান্সার না দেখে তুমি নিজে আগে পড়ো পড়ার পর যদি তুমি তারপরে আমার অ্যান্সারটার সাথে মিলাবা যে আসলে তুমি কয়টা তোমার হইলো কয়টা হইলো না যখন দেখো যে তোমার সব হয়ে গেছে তাহলে ইউ আর সাকসেস আর যদি না থাকে তাহলে তুমি মিলে পরে অ্যাসাইনমেন্টটা যাতে স্ট্রেস করতে পারো সুন্দর হবে সেটা করে দিতে ঠিক আছে। মেহেরজান ইজ এ টিপিক্যাল এক্সাম্পল অফ ম্যান হু লিভস ইন ইসলাম। মেহেরজান হলো একটা মানে বিশেষ উদাহরণ মহিলাদের বিষয়ে যে বস্তিতে বসবাস করে। শি লস্ট হার হাজব্যান্ড এন্ড প্রপার্টি ডিউ টু দ্য ইরোশন অফ রিভার ইরোশন। সে তার আশ্রয় এবং সম্পত্তি সব হারিয়েছে আশ্রয় এবং সব হারিয়েছে এই যমুনা নদীর ভাঙনে। শি লস্ট হার ফ্যামিলি সে তার পরিবার হারিয়েছে। তার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজড বাই পভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড। তার হাজব্যান্ড মারা গেছে ও অসুখী যে অসুখটা হয়েছিল তোমার দরিদ্রতা এবং খাদ্যের অভাবে। নাও শি ইজ অনলি এ হোমলেস। এখন সে তোমার অসহায়। তোমরা ভাবতে পারো তোমার বাবা মারা যায় খাদ্যের অভাবে দরিদ্র খাদ্য এবং তোমার দরিদ্রতার অভাব খাদ্যের অভাবে তোমার বাবার অসুখ সে অসুখে মারা গেছে এবং তোমার মা সেটা দেখেছে সে কত বড় ট্রাজেডি। দিস ওয়াজ দ্য ট্রাজেডি অফ বাংলাদেশ। আল্লাহ যেন মানুষকে এরকম না করে আমরা সেই প্রত্যাশা করি। নাও শি ইজ অনলি এ হোমলেস। এখন সে শুধুমাত্র অসহায়। লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস অফ রিভার ইরোশন। মেহেরজানের মতো এরকম অনেক তোমার মানুষ আছে যারা এই নদী ভাঙনের শিকার। রিভার ইরোশন ইজ স্টিল পোজিং থ্রেটস টু দ্য লিভস অ্যান্ড প্রপার্টিজ অফ থাউজেন্ড অফ পিপল। নদী ভাঙন এখনো হাজার মানুষের সম্পদ এবং জীবনের উপর জন্য হুমকি শুরু হয়েছে। পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস। যে লোকরা নদীর কাছাকাছি থাকতেছে তারাই এই নদী ভাঙনের শিকার। ইচ ইয়ার অ্যাবাউট 1 lakh পিপল বিকাম হোমলেস ডিউ টু রিভার ইরোশন। প্রতি বছর কমপক্ষে 1 লাখ মানুষ গৃহহীন হচ্ছে নদী ভাঙনের কাছে ইন বাংলাদেশ। মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান স্লাম ডুয়েলার্স অফ হাউ ক্লাইমেট। মেহেরজানের জীবন ঠিক বস্তি ভাঙনের জন্য হাউ ক্লাইমেট চেঞ্জ এফেক্টস দ্য লিভস অফ থাউজেন্ড পিপল। কিভাবে মেহেরজানের জীবন এক লাখ বস্তিবাসীর মতো মেহেরজান লাইফ ইজ জাস্ট লাইক স্লাম ডুয়েলার্স মানে একজন বস্তিবাসীর মতো মেহেরজানের জীবন হাউ
নিজের পর একজন মুসলিমের মতো। এইটা হলো এটা টোটাল মানে অর্থটা তোমাদের জন্য আমি দুইবার অর্থ করে দিলাম। সো আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, করোনা ভাইরাস কিন্তু বাংলাদেশে আবার নতুন করে বাড়তেছে, মানুষ মারা যাচ্ছে। আমার কাছে এটা মনে হয় সলিউশন কে কি মনে করো তোমরা জানি না, আমার কাছে মনে হয় যে তোমাকে যদি আল্লাহ মেরে ফেলে, দেন ইউ শুড বি হ্যাপি অ্যান্ড আল্লাহ ইজ হ্যাপি। আল্লাহ যদি তোমাকে মেরে ফেলে, হি উইল টেক ইউর লাইফ, আল্লাহ উইল টেক ইউর লাইফ। তোমাকে যদি মেরে ফেলে, সে মেরে ফেলবে, এটা কিন্তু তোমাকে সতর্কতা বলো। আল্লাহ বলছে যে তোমাকে সতর্ক থাকতে হবে। তোমরা সতর্ক থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, বাইরে থাকো, এবং যে কোনো জায়গায় তোমরা যেও না। যেহেতু এখন এটার কোনো ভ্যাকসিন মানে নিরাপদ ভ্যাকসিন এখন আসে নাই, এবং তোমাদের এবং আল্লাহকে ডাকো, এবং সর্বোপরি মহানবুল আলমের দরবারে আমাদের সুস্থ রেখেছে, যে আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করে এবং তাকে বলো, তাকে এইটার জন্য তারা তোমার কৃতজ্ঞতা জানানো উচিত। যেহেতু হাজার হাজার মানুষ প্রতিদিন মাত্র তুমি তো মনে রাখতে লিস্টে তোমার নাম আসে না, এবং এফেক্ট হচ্ছে তোমার নাম সেখানে আসে না, এই জন্য তোমার শুকরিয়া জ্ঞাপন করা উচিত। এবং সর্বোপরি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর কাজ করো, নিজের পড়াশোনা করো, বাবা মাকে খেয়াল করো, বাবা মার কাজ করো, বাবা মাকে সাহায্য করো, এবং বাবা মার কথা শোনো এবং পড়াশোনা করো। এই প্রত্যাশা রেখে আমি আজকে ক্লাস শেষ করছি। তোমাদের পরবর্তী ক্লাস, পরবর্তী অ্যাসাইনমেন্ট, এই পরবর্তী লেকচারে আমি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সলিউশনটা করে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, এই প্রত্যাশা রেখে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।